আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। দিস ইজ ফয়সাল স্পিকিং এ আপনাদের আবারও স্বাগতম জানাচ্ছি। আমি ফয়সাল হোসেন। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করার চেষ্টা করব যারা বাংলাদেশে একটি দীর্ঘ সময় চাকরি করার পরে এখন বর্তমানে উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে আসতে যাচ্ছেন, তারা কিভাবে তাদের উচ্চশিক্ষার প্রস্তুতি শুরু করতে পারেন। অর্থাৎ তাদের যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা প্রস্তুতির 0 পয়েন্ট কি হওয়া উচিত, আজকে আমি সেই ব্যাপারটি আলোচনা করব। তো চলুন শুরু করি। একটা কথা বলে নেওয়া দরকার, আমার আজকের এই আলোচনার মূল টার্গেট অডিয়েন্স হচ্ছে তারা যারা বাংলাদেশে একটি দীর্ঘ সময় জব করেছেন কিন্তু কোনো রিসার্চ রিলেটেড জব করেনি। অর্থাৎ তারা প্রাইভেট ইউনিভার্সিটির টিচার না, অথবা কোনো প্রতিষ্ঠানে তারা গবেষক হিসেবে ছিলেন না, অথবা তারা কোনোভাবেই রিসার্চের সাথে জড়িত না। মূলত তাদের জন্যই আমার আজকের এই ভিডিওটি বানানো। তো আলোচনার সুবিধার্থে ধরে নেওয়া যাক যে আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তারা কম বেশি সবাই আমার ব্যাচমেট। অর্থাৎ আপনারা 2014 সালে ভার্সিটি থেকে পাশ করে বের হয়েছেন, দেশে প্রায় 10 বছর চাকরি করেছেন। এখন যেহেতু 2025 সাল, 2015 থেকে 2025 সাল পর্যন্ত প্রায় 10 বছর চাকরি করার পরে আপনাদের এখন মনে হয়েছে যে না, আপনারা ক্যারিয়ারে একটু ভিন্ন কিছু করতে যাচ্ছেন। আপনারা আপনাদের কারেন্ট জব থেকে সরে গিয়ে বর্তমানে বাইরের কোনো উন্নত দেশে উচ্চশিক্ষা নিতে যাচ্ছেন, এবং আপনাদের প্রাইমারি টার্গেট হয়তো যুক্তরাষ্ট্রে আপনারা উচ্চশিক্ষা নিতে যাচ্ছেন। তো আপনারা যারা এই মাইন্ডসেট ঠিক করেছেন যে আপনারা যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার জন্য আসবেন, আপনাদের জন্য একটি দুঃসংবাদ এবং একটি সুসংবাদ। প্রথমে দুঃসংবাদটা বলি, আপনারা যারা আমার 2 নম্বর ভিডিওটি দেখেছেন, সেই ভিডিওটিতে আমি বলেছি যে বর্তমানে যুক্তরাষ্ট্রে একটি পরিবর্তিত পরিস্থিতি চলছে, যার কারণে আগামী কয়েক বছর, খুব সম্ভবত আগামী 2 থেকে 3 বছর, অনেকেই হয়তো যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হবেন। তো সেই ব্যাপারটি মাথায় রাখতে হবে। এবং সুসংবাদ যেটি, যেহেতু আগামী 2 থেকে 3 বছর আপনার জন্য যুক্তরাষ্ট্রে আসা বেশ কিছুটা কঠিন, আপনি আগামী 2-3 বছর আপনার রিসার্চ প্রোফাইল গ্রো করার কাজে লাগাতে পারবেন। তো এই জিনিসটি নিয়ে আজকে আমি আলোচনা করব আর কি। যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার প্রস্তুতি বিষয়ক আমার আগের ভিডিওটি যদি আপনারা দেখে থাকেন, তাহলে সেখানে দেখবেন আমি বলেছিলাম যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার জন্য মূলত 4টি বিষয় লাগে: আপনার রেজাল্ট, সিজিপিএ, জিআরই, আইএলটিএস এবং আপনার রিসার্চ এক্সপিরিয়েন্স। ধরে নেওয়া যায় যে আপনি যেহেতু অনার্স করেছেন, আপনার সাথে অবশ্যই অনার্সের একটি রেজাল্ট বা সিজিপিএ আছে, এবং আপনি যে কোনো সময় জিআরই বা আইএলটিএস পরীক্ষায় বসতে পারবেন। কেননা সেই জন্য আসলে আলাদা কিছুর দরকার নেই। আপনি 6 মাস প্রস্তুতি নিলেই সেই জিআরই বা গ্র্যাজুয়েট কোর্স এক্সামিনেশন এবং ইংলিশ প্রফিসিয়েন্সি যে টেস্টগুলো আছে, আইএলটিএস বা টোফেলে বসতে পারবেন। কিন্তু সমস্যা হচ্ছে রিসার্চ প্রোফাইল কিভাবে গ্রো করবেন, এটা সবচেয়ে বড় একটা সমস্যা। একটা জিনিস বলে নেওয়া দরকার, যেটা আমি ফিল করেছি আর কি। আমি 2015 সালে যুক্তরাষ্ট্রে এসেছি। তো আমার সময় আমি যেটা দেখেছি যে 2005 সালের দিকে যারা যুক্তরাষ্ট্রে এসেছেন এবং আমরা যারা 2015 সালে যুক্তরাষ্ট্রে এসেছি, আমাদের দুই সময়েরই আসার জন্য যে ক্রাইটেরিয়াগুলো ছিল সেগুলো কিন্তু আইডেন্টিক্যাল ছিল, তেমন কোনো ডিফার করেনি। 2005 সালে যারা এসেছেন তাদেরও সেই আন্ডার গ্রেডের সিজিপিএ, জিআরই এবং আইএলটিএস লেগেছিল। 2015 সালেও যারা এসেছিল আমার মতন, তাদের ক্ষেত্রেও ওই আন্ডার গ্রেডের সিজিপিএ, জিআরই এবং আইএলটিএস লেগেছিল। কিন্তু 2025 সাল কিন্তু সম্পূর্ণ ভিন্ন। 2005 এবং 15-র তুলনায় 2025 সাল, এখনকার এই সময় সম্পূর্ণ ভিন্ন। এখন যদি আপনার কোনো রিসার্চ এক্সপিরিয়েন্স বা রিসার্চ প্রোফাইল না থাকে, এটা আসলেই খুবই অসম্ভবের পর্যায়ে চলে গেছে যে আপনি যুক্তরাষ্ট্রে কোনো একটি বিশ্ববিদ্যালয়ে ফান্ডিং সহ, অর্থাৎ স্কলারশিপ সহ উচ্চশিক্ষার সুযোগ পাবেন। সো আপনাকে কোনো না কোনোভাবেই আপনার রিসার্চ এক্সপেরিয়েন্স ডেভেলপ করতে হবে, আপনার রিসার্চ প্রোফাইল গ্রো করতে হবে। তো আপনারা যেহেতু দীর্ঘ সময় ধরে চাকরি করছেন, এবং আমি যেহেতু ধরে নিয়েছি আপনারা কোনোভাবেই রিসার্চের সাথে জড়িত ছিলেন না, তাই আপনাদের জন্য আমি মূলত কয়েকটি আইডিয়া দিতে চাচ্ছি যে আপনারা কিভাবে আপনাদের রিসার্চ এক্সপিরিয়েন্স গ্রো করতে পারেন বা রিসার্চ প্রোফাইলের ব্যাপারে একটু চিন্তা ভাবনা করতে পারেন। 1 নম্বর ওয়ে মনে হয়েছে আপনারা আপনাদের আন্ডার গ্রেডের থিসিসটা আবার রিভাইভ করতে পারেন। অর্থাৎ আজকে আমার এই ভিডিওটা দেখার পরে আপনারা বাসায় খোঁজা শুরু করলেন যে আপনার
পিসি বা ক্লাউডে কোথায় আপনার আন্ডারগ্রেডের থিসিসটি আপনি রেখেছিলেন। যদি খুঁজে না পান তাহলে আপনার যে থিসিস মেট ছিল তাকে জিজ্ঞেস করেন যে দোস্ত তুই কি জানিস আমাদের আন্ডারগ্রেডের থিসিস পেপারটা কোথায়, তার কোনো কপি জোগাড় করেন। যদি প্রিন্টেড ভার্সন থাকে সেটা ভার্সিটির লাইব্রেরি থেকে নিয়ে আসুন, সেটা পড়া শুরু করুন। সেটি কয়েকবার পড়ে বোঝার চেষ্টা করুন যে আপনি আন্ডারগ্রেড থিসিসে আসলে কি করেছিলেন। যদি কিছু করে থাকেন তো আলহামদুলিল্লাহ, খুবই ভালো। আর যদি কিছু না করে থাকেন তাহলেও ওকে। আপনি ফিগার আউট করার চেষ্টা করেন যে আপনার রিসার্চের টপিক কি ছিল, আপনি কোন প্রবলেম নিয়ে কাজ করেছেন। তখন যদি কাজ না করে থাকেন এখন আপনি কাজ শুরু করেন। একটা কথা বলে নেওয়া দরকার, যেহেতু আপনারা কোনো রিসার্চ অর্গানাইজেশন বা ভার্সিটির সাথে জড়িত না, আমি যেহেতু সেটাই ধরে নিয়েছি, একা একা রিসার্চ করা কিন্তু আসলে সম্ভব না। আপনার কোনো একটা এন্টিটি লাগবে, অর্থাৎ কোনো একটা ব্যক্তি বা কোনো একটা অর্গানাইজেশন লাগবে যার সাথে মিলে আপনি রিসার্চ করবেন। অর্থাৎ তারা অলরেডি রিসার্চ করতেছে, আপনি তাদের সাথে মিলে রিসার্চ করবেন। আপনি একা একা পার্সোনালি আসলে রিসার্চ করা সম্ভব না। তো যেহেতু আপনি আপনার আন্ডারগ্রেডের থিসিস নিয়ে কাজ করবেন, সো আপনার ফার্স্ট অপশন হচ্ছে আপনার আন্ডারগ্রেডের থিসিস সুপারভাইজার। আপনি আপনার আন্ডারগ্রেডের থিসিস সুপারভাইজারের কাছে রিচ আউট করেন, বলেন যে আমি আমার থিসিসটা নিয়ে আরেকটু ভালোভাবে কাজ করতে চাই। যদি উনি অ্যালাউ করেন তাহলে তো খুবই ভালো, আপনি আপনার রিসার্চ নিয়ে কাজ করার সুযোগ পেলেন এবং সেটি নিয়ে সামনে এগিয়ে যেতে থাকলেন। এটা একটা অপশন। সেকেন্ড অপশন, যদি আপনার আন্ডারগ্রেডের থিসিস সুপারভাইজার আপনাকে অ্যালাউ না করে, আপনি সেই থিসিসটি নিয়ে আপনার কোনো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে কেউ যদি প্রতিষ্ঠিত রিসার্চার থাকে, অর্থাৎ সে অলরেডি রিসার্চ করতেছে দেশের মধ্যে কোনো একটা প্রতিষ্ঠান বা প্রাইভেট ভার্সিটিতে, আপনি তার কাছে সাহায্য চান। অর্থাৎ আপনার এই রিসার্চ প্রোফাইল ডেভেলপের ক্ষেত্রে আপনার একটা ভালো পরীক্ষা হবে যে আপনার বন্ধুরা আপনার প্রতি কতটা হেল্পফুল, বা আপনার ফ্যামিলির যারা রিসার্চার আছেন তারা কতটা হেল্পফুল। তাই সবসময় খেয়াল রাখবেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে সবসময় যাতে ভালো সম্পর্ক থাকে, এটা কিন্তু খুবই জরুরি। তো আপনি ফার্স্ট অপশন থাকলো তাহলে আপনার আন্ডারগ্রেডের থিসিস নিয়ে। সেকেন্ড অপশন, যে না আপনি আসলে কোনোভাবে আপনার আন্ডারগ্রেডের থিসিসটা ফিগার আউট করতে পারেননি, ওটা হারিয়ে গেছে, আপনি জানেনও কিনা কি করেছিলেন, বা অথবা আপনার আসলে করাই হয়নি, আপনি জাস্ট কোনোভাবে আপনার আগের বছরে কোনো একটা থিসিস থেকে কপি পেস্ট করে আর কি সেটা দিয়ে দিয়েছেন। তো সেটা যদি ওরকম যদি কিছু হয় তাহলে যেটা করতে পারেন, আপনি জব রিলেটেড রিসার্চ দেখতে পারেন। অর্থাৎ আপনি বর্তমানে যে জব করছেন সেখানে যদি আপনারটা যদি টেকনিক্যাল জব হয়, অর্থাৎ এই সেকেন্ড অপশন জব রিলেটেড রিসার্চটা মূলত তাদের জন্য যারা টেকনিক্যাল জব করছেন, যারা টেকনিক্যাল জবে কোনো একটা টেকনিক্যাল প্রবলেম সলভ করার চেষ্টা করছেন বা করেছেন, সেই জাতীয় জিনিস নিয়ে কি কি রিসার্চ আছে এগুলো নিয়ে আপনি দেখার চেষ্টা করুন। ধরুন আপনি পাওয়ার প্ল্যান্টে চাকরি করেন, আপনি টারবাইন নিয়ে কাজ করেন, তো আপনি ফিগার আউট করার চেষ্টা করেন যে টারবাইন নিয়ে আপনি যেসব কাজ করছেন সেই জাতীয় কি কি রিলেটেড রিসার্চ আছে। অথবা আপনি একজন সিভিল ইঞ্জিনিয়ার, আপনি কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ করেন, আপনি কিছু কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল নিয়ে কিছু রিসার্চ করেছিলেন এক সময় আপনার জবের জন্য, সেইটা নিয়ে আসলে কি রিসার্চ হচ্ছে, একাডেমিয়ায় বা থিওরিটিক্যালি কি কি রিসার্চ হচ্ছে সেটা নিয়ে আপনি একটু ফিগার আউট করার চেষ্টা করেন। এবং যখন আপনি ফিগার আউট করতে পারবেন তখন আপনার যদি কোনো কলিগ রিসার্চার থাকে অথবা আপনার এগেইন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি রিসার্চার থাকে, তাদের কাছে রিচ আউট করেন যে কিভাবে আপনি একটা রিসার্চ ডেভেলপ করতে পারেন তাদের সাথে মিলে আপনার জব রিলেটেড রিসার্চের উপর ভিত্তি করে। এটা গেল 2 নম্বর অপশন। 3 নম্বর অপশন হচ্ছে আপনি আন্ডারগ্রেডেও আসলে কোনো রিসার্চ করেন নাই, আপনার বর্তমান জব আসলে টেকনিক্যাল জব না, আপনি একটা নন টেকনিক্যাল জব করেছেন 10 বছর ধরে, আপনার আসলে কোনো আইডিয়াই নেই রিসার্চ কিভাবে করতে হয় বা রিসার্চ কিভাবে করা উচিত। সেই ক্ষেত্রে আপনার আসলে একমাত্র অপশন হচ্ছে অন্য কোনো ব্যক্তি, অন্য কোনো রিসার্চার যদি তাকে তার রিসার্চে আপনাকে কন্ট্রিবিউট করতে অ্যালাউ করে। অর্থাৎ আপনি যথারীতি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি রিসার্চারের কাছে রিচ আউট করলেন, বললেন যে দোস্ত বা ভাই, আমি তোর যে রিসার্চ সেই রিসার্চটা আমি শিখতে চাই, আর তোর রিসার্চ পেপারে একটা পোর্শন আমি করব, আমি নিজেই ডাটা কালেক্ট করব, নিজেই ওই সেকশনটা তোকে লিখে দেবো, তুই খালি আমার নামটা দিবি, প্লাস যদি ফাইন্যান্সিয়ালি কিছু হেল্প করতে হয় সেটাও করলেন। এইটা হচ্ছে আপনার লাস্ট রিসোর্স ধরতে গেলে, যে না আপনার প্রিভিয়াস কোনো রিসার্চ এক্সপিরিয়েন্স নাই, আপনি কখনোই রিসার্চের প্রতি কোনো প্রকার ইন্টারেস্টেড ছিলেন না, আপনি তখন আপনার অন্য কোনো ফ্রেন্ডস বা ফ্যামিলি রিসার্চারের সাথে মিলে তাদের রিসার্চে কন্ট্রিবিউট করবেন এবং বিনিময়ে আপনার আসলে রিসার্চটা শেখা হলো। 4 নাম্বার অপশন, যে না আপনার আন্ডারগ্রেডেও থিসিস ছিল না, আন্ডারগ্রেডের থিসিসে রিসার্চ করেননি, টেকনিক্যাল জবেও কোনো রিসার্চ করেননি, আপনার কোনো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিও রিসার্চার নেই, তাহলে আপনার অপশন হচ্ছে কোনো একটা পাবলিক বা প্রাইভেট ইউনিভার্সিটিতে মাস্টার্স শুরু করা আর কি, যাতে আপনি একটা নতুন থিসিস করতে পারেন সেই মাস্টার্সে এবং সেখান থেকে যাতে আপনার রিসার্চের এক্সপিরিয়েন্স হয়।
এই 4টা অপশন বাদে আমি আরেকটা জিনিস যেটা বলি আর কি, সেটা হচ্ছে লাক বাই চান্স রাউট আর কি আমি বলি। সেটা হচ্ছে আপনার লাক বাই চান্স, এটা আপনার লাকে কাজ করতেও পারে নাও পারে। আপনি কোনো রিসার্চ করেননি, কিন্তু আপনার এমন কিছু স্কিল সেট আছে যেগুলো রিসার্চের জন্য লাগে। ধরেন আপনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, আপনার রিসার্চ করা হয়নি, কিন্তু কোনো না কোনোভাবে আপনি খুব ভালো কম্পিউটেশনাল ফ্লুইড ডিনামিক্স সিএফডি পারেন। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের অনেক ডিপার্টমেন্টে অনেক প্রফেসর সিএফডি নিয়ে দিন রাত রিসার্চ করে যাচ্ছে, কিন্তু আপনি সিএফডিতে যে কারণেই হোক সেটা আর কি এটা খুবই আনইউজুয়াল একটা সিনারিও যে আপনি রিসার্চ করেননি কিন্তু আপনার একটা স্কিল সেট আছে খুবই ভালো। সেটা একটা জিনিস যে আপনার একটা স্কিল সেট আছে যেটাতে রিসার্চ করা সম্ভব। আপনি যখন প্রফেসরের কাছে রিচ আউট করবেন, আপনি যদি তাকে কোনোভাবে কনভিন্স করতে পারেন যে এই ডক্টর এক্স, I already know this skill set to do your research, এবং আপনি যদি তাকে কোনোভাবে কনভিন্স করতে পারেন যে আপনার স্কিল সেটটা আসলেই ভালো এবং আপনি তার ল্যাবে আসলেই কন্ট্রিবিউট করতে পারবেন, তাহলে উনি কিন্তু আপনাকে নিতেও পারেন। এবং এরকম আরও বেশ কিছু আছে। ধরুন আপনি একজন স্ট্যাটিস্টিক্সের ছাত্র, আপনি বায়াসিয়ান অ্যানালাইসিস এবং সার্ভাইভাল অ্যানালাইসিস খুব ভালো পারেন। তো এতই ভালো পারেন যে কোনোভাবে আপনি প্রফেসরকে কনভিন্স করতে সক্ষম হলেন, অর্থাৎ আপনার স্পেসিফিক স্কিল সেট আছে যেটাতে যেভাবেই হোক আপনি কোনো একটা প্রফেসরকে কনভিন্স করতে সক্ষম হলেন যে আমি এটা খুব ভালো পারি। কিন্তু টু বি অনেস্ট, আপনার যদি কোনো রিসার্চ এক্সপিরিয়েন্স না থাকে, অর্থাৎ খাতায় যদি আপনার কোনো রিসার্চ পেপারের নাম না থাকে, কোনো কনফারেন্স পেপারের নাম না থাকে, এটা আসলেই কোনো প্রফেসর বিশ্বাস করতে চাইবে না যে আপনি এটা আসলে খুবই ভালো পারেন। তবে কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে আমি বলতে পারি না, কম্পিউটার সায়েন্স যেহেতু অনেক সেকশনেই অনেক প্রোগ্রামিং লাগে এবং প্রোগ্রামিংটা যেহেতু সম্পূর্ণ ডিফারেন্ট একটা স্কিল সেট এবং এটাতে যেহেতু দুনিয়া উল্টিয়ে ফেলা সম্ভব, তাই আমি খুব ভালো প্রোগ্রামারদের ক্ষেত্রে আমি আসলে সেটা বলতে পারছি না যে এটা আসলে কম্পিউটার সায়েন্স ফিল্ডের জন্য কিরকম হতে পারে। তো আমার মনে হয় এগুলোই আসলে কয়েকটা অপশন আপনাদের জন্য, যেহেতু আপনারা দীর্ঘ সময় পড়াশোনা বাইরে ছিলেন, রিসার্চের বাইরে ছিলেন, আপনাদের আন্ডারগ্রেডের রেজাল্ট, জিআরই এবং আইএলটিএস এই তিনটা তো লাগবেই, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। একটা জিনিস বলি, অনেকেই এখনকার দিনে বলে যে জিআরই বোধহয় যুক্তরাষ্ট্রে আর চায় না। এটা কিন্তু ভুল কথা। আগে আমরা যখন এসেছি তখন জিআরই ছাড়া যুক্তরাষ্ট্রে আসা কল্পনা করা যেত না, অর্থাৎ আপনাকে জিআরইতে বসতেই হবে। সেই সিচুয়েশনটা এখন আর নেই, এখন সেই জায়গাটা অনেকখানি আর কি রিসার্চ এক্সপিরিয়েন্সটা নিয়ে নিয়েছে যে আপনাকে রিসার্চ এক্সপিরিয়েন্স থাকতে হবে। কিন্তু স্টিল ইউএস এর অনেক ভার্সিটিতেই জিআরই চায়, এবং আপনি তো জানেন না আপনার কোন ভার্সিটির কোন ডিপার্টমেন্টে কোন প্রফেসরের কাছে হবে। দেখা গেল ওই স্পেসিফিক ডিপার্টমেন্টের রিকোয়ারমেন্ট হচ্ছে আপনার জিআরই লাগবে, তো সেক্ষেত্রে তো আপনাকে জিআরইতে বসতেই হবে। সো জিআরই আপনার লাগবেই। আর আইএলটিএস এর ব্যাপারটা সেটাও আমি আমার আগের ভিডিওতে ব্যাখ্যা করেছিলাম। আইএলটিএস বা টোফেল স্কোরটা আপনার স্বাভাবিকভাবেই লাগবে, কেননা এটা ইউএস এর সকল গ্র্যাজুয়েট স্কুলের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট এবং ম্যান্ডেটরি অ্যাডমিশন রিকোয়ারমেন্ট। সো আপনার যত ভালো আইএলটিএস বা টোফেল স্কোর থাকবে ততই ভালো, এবং আপনার স্পিকিংয়ে যদি একটা নির্দিষ্ট নাম্বার পরিমাণ থাকে, অর্থাৎ আপনি যদি আইএলটিএস এর স্পিকিংয়ে মিনিমাম 7-এর মতন পান, তাহলে আপনার ক্ষেত্রে হয়তো টিচিং অ্যাসিস্ট্যান্টশিপও পাওয়া সহজ হয়ে যাবে। তো আজকে এ পর্যন্তই। আশা করি আপনারা যারা দীর্ঘদিন ধরে চাকরি করছেন কোনো প্রকার রিসার্চ বা পড়াশোনার বাইরে, আপনারা কিছুটা সময় পাবেন আপনাদের জন্য নিজেদেরকে প্রস্তুত করার। এখন হচ্ছে 2025 সালের এপ্রিল মাস। আমি যেহেতু বলেছি যে একটা পরিবর্তিত পরিস্থিতি চলছে, সো খুব স্বাভাবিকভাবেই 2026-এর ফল হয়তো আমি বলবো না, কিন্তু 2027 বা 2028-এর ফলে আপনাদের পক্ষে হয়তো অ্যাপ্লাই করা সম্ভব হবে, এবং আপনাদের জন্য আমার শুভকামনা থাকবে আপনারা যাতে সফল হন, যাতে ফান্ডিং সহ অ্যাডমিশন পান ইউএস এর ভার্সিটিতে, এবং আপনি আপনার ড্রিম পূরণ করতে পারেন। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।